বাংলাদেশের ইতিহাস যদি লিখতে চান সে যে শেখ মুজিবুর রহমান অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ফিগার হিসেবে শুধু আজকে না, অতীতে না, ভবিষ্যতেও সবসময় থাকবেন। কেউ একজন পছন্দ করে না, তার মিনিং এসে কেউ যদি বলে না উনি কিচ্ছু করে নাই, শেখ হাসিনার রেজিমে যেটা হয়েছে তাকে রীতিমতো যেভাবে কাল্ট ফিগার বানিয়ে ফেলা হয়েছে, প্রত্যেকটা অন্যায় অপকর্মের জাস্টিফিকেশন তাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, এতে করে যেটা হয়েছে ওই যে ফাদারলি ফিগার পুট করার কারণে এইটা একটা ঝামেলাটা হয়ে গেছে। যত অন্যায় অবিচার দেখবেন যে মুজিবের নামে স্লোগান দিয়ে আপনি নারীকে হাত তুলছেন, মুজিবের গায়ে স্লোগান দিয়ে আন্দোলন করছে, কেউ যৌক্তিক আন্দোলন করছে, তাকে দমন পীড়নের চেষ্টা করছেন, তার মাধ্যমে জাস্টিফিকেশন খোঁজার চেষ্টা করছেন। এই কাজগুলো একটা নেগেটিভ রোলটা প্লে করেছে। আবার একই সাথে দেখেন মুক্তিযুদ্ধের পূর্বাপর টাইমের যে আন্দোলনের ইতিহাস, সেই জায়গায় তার সিগনিফিকেন্ট রোল ছিল। 1971 সালের যুদ্ধ যখন শুরু হয়েছে তার আগেও তার সিগনিফিকেন্ট রোল ছিল। এই ইতিহাসগুলো কি মুছে ফেলতে পারবেন? উত্তর হলো না। আমাদের ঘটনাটা কি, ব্যক্তিগতভাবে আমি কাউকে পছন্দ বা অপছন্দ করতেই পারি, কিন্তু ইতিহাসে যার যতটা অবস্থান সেটাকে কিন্তু স্বীকার করে নিয়েও চলা যায়, রাইট? তার যে অবদানটা আছে এটা স্বীকার করলে ক্ষতিটা কোথায়? দেন আপনি যেমন আমি ব্যক্তিগতভাবে, উনি ওই দেশ স্বাধীন হলো তারপর আসলেন এবং আসার পরেও কিন্তু একটা ব্যাপার সিগনিফিকেন্ট রোল প্লে করেছিলেন। ভারতের যারা সেনারা ছিল বাংলাদেশে সেটাকে ভারতে ফেরত পাঠানোর জন্য উনি কিন্তু সিগনিফিকেন্ট রোলটা নিয়েছিলেন, খুবই শক্ত ভূমিকায় নিয়েছিলেন। এটা তো অবশ্যই প্রশংসা করা উচিত, এটা খুবই সিগনিফিকেন্ট রোল ছিল। আবার তার পরবর্তীতে দুর্ভিক্ষ টাইমে রোল, বাকশাল কায়েম করার ক্ষেত্রে রোল, তারপর বিভিন্ন ক্ষেত্রে এই যে কালা কানুন বিভিন্ন কিছু এনফোর্স করার ব্যাপার, বিভিন্ন জায়গায় মানুষকে মানে এক্সট্রা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে এক্সিকিউট করার যে প্রসেস, এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই সমালোচনা জারি রাখা উচিত। আমরা কাউকে ফেরেস্তা ভাবতে চাই না, তার যেটা অবদান আছে সেটাকে অবশ্যই স্বীকার করতে হবে। আবার একই সাথে 72 পরবর্তী সময়ে 75 পর্যন্ত বিভিন্ন জায়গায় যে অপশাসনের বিভিন্ন এলিমেন্ট ছিল, যেসব জায়গায় প্যাট্রোনাইজ করা হয়েছে, উনি ওইগুলা কিছু ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছেন, সেগুলোরও সমালোচনাটাও জারি রাখাটা জরুরি। বাকশাল যেটা হয়েছিল সেটা কি সমর্থনযোগ্য? একজন সচেতন মানুষ বাকশাল সমর্থন করতে পারে না, শুধু আমরা না, ওই টাইমে তাজউদ্দিন আহমেদ সাহেবরা ছিলেন না, তাজউদ্দিন আহমেদ নিজেও সমর্থন করেন নাই, তাজউদ্দিন আহমেদ বাকশাল সমর্থন করেন নাই, এটা অহরহ বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট আছে। এখন তার মানেটি আমি যেটা বোঝার চেষ্টা করছি যে একটা কয়েনের দুইটা পাশই থাকে। উনার অবদানগুলোকে যেমন স্বীকার করা দরকার, পাশাপাশি অবদানগুলো স্বীকার করে নিয়ে উনি তাহলে ফেরেস্তার মতো হয়ে গেছেন, কোনো দোষ নেই, এই লেভেলে যাওয়া উচিত না। আবার যে দোষগুলো আছে ওইগুলোও অ্যাড্রেস করে সামনের দিনের বাংলাদেশে আমাদের লার্নিংটা কি, ইতিহাসটাকে ইতিহাসের জায়গায় রেখে ওই যে অন্যতাকে সম্মান করা উচিত। আবার যেসব জায়গায় ভুলটা ছিল সেই ভুলটা অতিক্রম করে, ওইগুলো যে ভুল ছিল সেটাকে অ্যাড্রেস করে আমাদের একটা ভালো ডেমোক্রেসির দিকে এগিয়ে যাওয়া দরকার। আপনি যদি মনে করেন 100% খারাপ মানুষ ছিল, এটা ভুল। আপনি যদি মনে করেন একদম ফেরেস্তা ছিল, সেটাও ভুল। বড় মুক্তিযুদ্ধের সাথে ওনার অবদানটা ছিল। মুক্তিযুদ্ধের পূর্বাপর একদিনে তো আর মুক্তিযুদ্ধ হয় না, অনেক লম্বা একটা ইতিহাস আছে। এই ইতিহাসগুলোকে কেউ যদি অস্বীকার করে, ধরেন ব্যক্তিগতভাবে ওনারে আমি কেউ একজন পছন্দ করে না, তার মিনিং এসে কেউ যদি বলে না উনি কিচ্ছু করে নাই, এই ব্যাপারটা হবে একটা অন্যায্য কাজ, আপনি ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছেন। আবার তার পরবর্তী টাইমে সমালোচনা জারি রাখলেই তার আগের ভূমিকাটাকে অস্বীকার করতে হবে, নট নেসেসারি। সো এই ব্যাপারটাকে আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচে পুরো ব্যাপারটার ভিউ পয়েন্টটা দেখাও দরকার। কিন্তু আনফর্চুনেটলি আমরা এটা দেখতে পাই না। আমিও কিন্তু 72 পরবর্তী অনেক কেসে আমি একদম ডিরেক্ট অনেক চাষাছলা সমালোচনা করেছি, একদম ডিরেক্ট যে না এটা সম্ভব না, এটা খুব বাজে কাজ হয়েছে, এটার জন্যই এই বাজে কাজটা হচ্ছে। কিন্তু তার আগের ইতিহাসগুলোকে যদি আপনি নাই করে দেন, এটা অনেক জায়গা যে ভারতীয় সেনাদেরকে দেশে পাঠানোর জন্য যে ভূমিকা নিয়েছেন, এটা অবশ্যই আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত। মুক্তিযুদ্ধের টাইমেও তার সিগনিফিকেন্ট রোলটা ছিল, এটাকে আপনি কেন অস্বীকার করবেন? আমরা ইতিহাসটাকে যদি মনে করি যে ঠিক আছে একটা অংশ আমরা ঢেকে ফেলবো, আসলে ইতিহাস না ইতিহাসের গতিতেই চলতে থাকে। যেমন এই যে আমাদের সামনেই বসে আছেন রাশেদ ভাই, 18 সালে যখন আন্দোলনটা হয়েছিল ভার্সিটিতে, আমরা একটু জুনিয়র ছিলাম আর কি, সেই আন্দোলন আমরা করেছিলাম, তারা সিগনিফিকেন্ট রোল প্লে করেছিলেন। মানে আজকের দিনে দাঁড়িয়ে থেকে কেউ একজন বলতে পারেন যে ওনারে পছন্দ করি না, অমক করি না, তমক করি না, এর মানে এই না তাদের রোলটা কমে যায়। নুরুল হক নূর, রাশেদ খানরা যে ভূমিকাটা নিয়েছিল আমরা জানি, ছাত্র দলেরও অনেকে যে ভূমিকাটা নিয়েছিল তারা আমরা জানি। এই জুলাই গণ অভ্যুত্থানের টাইমে ছাত্রদলের অনেকে অনেক সংগ্রাম করে নাই, দেখবেন পরবর্তীতে তাদেরকে অনেক বাজেভাবে ভিলিফাই করা হয়েছে তো, রাইট? এই জন্য আমি বলি যে ইতিহাসের মর্যাদাটা ওইখানে রাখা হচ্ছে। দেখবেন হঠাৎ করে কটাক্ষ করে এই তো বিকাশ নূর, অত অমক তমক, কিন্তু এই যে এই কাজটা করে কি হয় জানেন,
আপনি কেউ ইতিহাসটাকে মুছে দিতে চাচ্ছেন যে তারা এই যে আন্দোলন সংগ্রামের শুরু হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে যে দাঁড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার তারা একটা সিগনিফিকেন্ট রোলটা প্লে করেছেন। এই কারণে আমি বলি ইতিহাসটাকে কেউ যদি পরবর্তীতে তাদের অপছন্দ করে, এটা যদি মুছে ফেলার চেষ্টা করে, এটা একদমই অন্যায্য কাজ। ইতিহাসকে ইতিহাসের গতিতেই চলতে দেওয়া উচিত, এই জায়গায় বাধা দেওয়া উচিত না। আর শেষ করে জাস্ট এটা বলে, নারীদের যে ইস্যু, এটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, ইরেসপেক্টিভ অফ বায়াসনেস, যার পরে এই আক্রমণগুলো হবে সেটাই অ্যাড্রেস করা দরকার। নিজের দলেরও কেউ যদি করে, আই ডোন্ট সাপোর্ট দিস, কারণ এইটা করলে সে প্রশ্রয় পাবে। একই সাথে অন্য কেউ যখন কথা বলছে তাদেরও মাথায় রাখা উচিত কোথায় কোথায় কোন নারীদেরকে ড্রেস পরছে, বাজে আক্রমণ করছে, কোথায় কি করছে, ওইটাকে যদি এবার অ্যাপ্রিসিয়েট করা যায়, অন্য জায়গায় বলার অধিকার রাখে না। এটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল বায়াসনেস, এই ব্যাপারটা স্ট্রিক্টলি দেখতেই হবে, এটা মহামারীর আকারে যাতে না ছড়িয়ে যায়। এই যে চুক্তিগুলা হলো, এই কনফিউশনগুলা তৈরি হয়েছে তো, কারণ আপনি যদি আলোচনা করেন ইনফর্মাল ওয়েতে করেছেন, অথবা এমনভাবে করেছেন যে ব্যাপারগুলা মানুষের সামনে যাতে না আসে, এই কারণেই তো এই ধোঁয়াশাগুলো তৈরি হয়েছে। কিন্তু এমন যদি হতো যে এই চুক্তিগুলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রধান উপদেষ্টা অমুক রাজনৈতিক দলকে আজকে ডাকলেন, তমুক রাজনৈতিক দলকে আজকে ডাকলেন, এইভাবে আলোচনাগুলো যদি হতো, তাহলে তো অনেক কিছু পাবলিক থাকতো, তখন কি আর এই কনফিউশন রাইজ করার সুযোগ থাকতো? কেন এমন জিনিস দেখেন নাই যে কিছু ক্রাইসিস শুরু হইলেই প্রধান উপদেষ্টা যমুনাতে ডাক দিতেন বিএনপিকে, জামাতকে, এনসিপিকে, গণ অধিকার পরিষদকে, XYZ আরও অনেকগুলো দলকে। তাহলে এই ব্যাপারগুলো যদি ফর্মালি তারা যদি অ্যাপ্রোচটা করতেন, সেটা প্রেস নোটের ভেতরে থাকতো। এর মিনিংটা হলো সেই কমিউনিকেশনটা প্রপার ওয়েতে হয় নাই, না হওয়ার কারণে এখন সবারই কথা বলার সুযোগ আছে। আপনি গোপনে যদি কারোর সাথে কথা বলেন, বলার পরে পরে অস্বীকার করলেন, কিছু তো করার নাই, কারণ আপনি তো এটা অফিসিয়ালি জানান নাই। সো এই জায়গায় কমিউনিকেশনের ঘাটতিটা আছে, এবং এমন অনেক চুক্তি করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে সেটা আসলে সবার সাথে আলাপ আলোচনা করে নেওয়াটা উচিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের টাইমে এমন কোনো ডিসিশন নেওয়া উচিত ছিল না যে ব্যাপারগুলো অনেক কনফিউশন রাইজ করতে। এই কারণেই দেখবেন অনেকগুলো আলোচনা কিন্তু গত বছরে, একটু মনে করে দেখেন, ঠিক এইসব টাইমেই করিডোর নিয়ে একটা কিন্তু ইস্যু খুব সরগরম হয়ে গিয়েছিল। সেই জায়গাতে পররাষ্ট্র উপদেষ্টা আলোচনা করেছিলেন, ইউনূস সাহেব আলোচনা করেছিলেন, এমন অনেক কনফিউশনে রাইজ করেছিল, রাইট? আবার ইউনূস সাহেবের বরাদ্দে জানা গিয়েছিল যে ওই যে ঈদের আগে রোহিঙ্গারা সব অর্ধেকের মতো ঈদ করতে চলে যাবে, ঈদ গেল, ঈদ আসলো, ক্ষমতার পরিবর্তন হয়ে গেল, সেই কাজগুলো হয় নাই, সেটা নিয়ে আবার অনেকে হাইপে চলে গিয়েছিল। আনফর্চুনেটলি আমরা দেখতাম তখন ইউনূস সাহেবের সমালোচনা করলে একটা দল তাদের একেবারে তেলে বেগুনে জুজে উঠতো, অ্যাজ ইফ বলা হচ্ছে তারে লেগে যাইতো আর একজনদের। আবার তার কোনো ভালো কাজ, সেটা অবশ্যই যৌক্তিক কাজে অবশ্যই ইউনূস সাহেবের প্রশংসাটা করা উচিত। ইউনূস সাহেব একটা ক্রান্তিকালীন টাইমে এসে বেশ কিছু জায়গায় ভালো কাজ করেছেন, আবার কিছু খারাপ কাজও যেগুলো হয়েছে সেগুলোর জন্য আমরা ভোকাল ছিলাম। আমরা কাউকে কি করতে পারি না, একেবারে ভিলিফাই করে দিতে পারি না, আবার একেবারে ফেরেস্তার মতো কাজ করেছেন এটাও না। আমার অবস্থান হলো মিক্সড, একটা ফিলিংস আছে আর কি। সো ব্যাপারটা হলো এমন অনেক কাজ ঘটেছে না যে তারা করতে চেয়েছে, তাদের সমালোচনা করলে অন্য কেউ উঠে তার পক্ষের লোক হয়ে মানে তার বিরুদ্ধে কেন বলা হইলো এই কারণে লেগে গেছে, এই ধরনের কাজ হয়েছে। আবার ইদানিং খেয়াল করা যাচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার অবৈধ, অমক তমক, এই টাইপের হাইপ তুলছে কেউ কেউ, এটাও একেবারে অন্যায্য কাজ, এবং এই ধরনের কাজও বিন্দুমাত্র বরদাস্ত করা উচিত না। সো এই জন্য বলছি যে এই যে ধরনের চুক্তির ব্যাপার, উনি এমন অনেক কিছু নিয়ে বসেছেন, খোশ গল্প করেছেন, অমক করেছেন, তমক করেছেন, কিন্তু এই ব্যাপারগুলো আলাপ আলোচনা করলে তাহলে কিন্তু পলিটিক্যাল দলদেরও একটা সম্মুখ ভূমিকা থাকতো যে এই আলাপ আলোচনার ভেতরে বিএনপি স্টেক দিয়েছে, এইটা জামাত, এইটা এনসিপি, এইটা অমক তমক, এই কাজগুলো হয়েছে, রাইট? তাইলে বোধ হয় যে ব্যাপারটার একটু সমস্যা সুরাহা